আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে রূপান্তর করে সেই ক্লাসগুলোর ধারাবাহিক আমরা আজকে ষষ্ঠ নম্বর ক্লাসে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি আপনারা ক্লাসটি বুঝে বুঝে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি এইচএসসি বা এইচএসসি কোথাও পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার বই থেকে আপনি এই ধরনের বাক্যগুলো বা বোর্ড কোয়েশ্চেনগুলো আপনি প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকেও আমরা দুটি নিয়ম আলোচনা করছি আপনাদের সামনে। আমরা পূর্বের ক্লাসে 9 পর্যন্ত আলোচনা করছিলাম সম্ভবত। আজকে আমরা 10 নাম্বার নিয়ম, এখানে 9 নাম্বার দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, 9 নাম্বার দেখতে পাচ্ছি, 9 নাম্বার নিয়মটা আমরা আলোচনা করছি। আচ্ছা, আর যদি নিয়মগুলো যদি কোথাও মিস্টেক হয় আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আচ্ছা, আজকের নিয়মে আমরা 9 নাম্বার যে নিয়ম আছে, 9 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা। প্রথমত আপনার বাক্যটা শুরু হবে এ এন দেয়া। প্রথমত এ এন থাকবে, তারপরে একটা এডজেক্টিভ থাকবে, তারপর নাউন থাকবে। ঠিক আছে, এরপরে ভার্ব, এরপরে কি থাকবে, অবজেক্ট থাকবে। অর্থাৎ বাক্যটা শুরু হবে এ এন, এরপরে এডজেক্টিভ দিয়ে। এরকম বাক্যকে আপনি কিভাবে কমপ্লেক্স করবেন এবং কম্পাউন্ডে রূপান্তর করবেন সেই বিষয়টি আলোচনা করছি। তাহলে আমি একটা বাক্য দেখতে পাচ্ছি, সিম্পল একটি বাক্য এখানে আপনাদের সুবিধার্থে আমি যোগ করেছি। লেখা আছে এ ফোর বয়, অর্থাৎ এখানে এ আছে, তারপর ফোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন বয়, অর্থাৎ এ ফোর বয় একজন গরিব বালক, ক্যান নট পারে না, কন্টিনিউ চালিয়ে যেতে, হিজ স্টাডি রেগুলারলি তার পড়াশোনা, সে দৈনন্দিন পড়াশোনা তিনি চালিয়ে যেতে পারছেন না, গরিব ছেলে। তা আপনি প্রথমত এখানে এ অথবা এন পাবেন, তারপরে একটা এডজেক্টিভ পাবেন, তারপরে একটি নাউন পাবেন। এই ধরনের বাক্যের কথা আমি আজকে আলোচনা করছি, কিন্তু নিয়মগুলো একটার সাথে আরেকটা ম্যাচ হচ্ছে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কেননা যে এগুলো যদি আপনি খেয়াল করতে না পারেন তাহলে আপনি প্র্যাকটিস করতে গিয়ে একটু বিভূতে পড়ে যাবেন। আচ্ছা, আমরা এখানে দেখবো এই বাক্যটা যদি আমি কম্পাউন্ড বা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, আমি এই যেখানে যেতে এন ছিল, এন ছিল, এই জায়গাতে আমরা দা বসাবো, প্রিপোজিশন বা আর্টিকেল আমরা দা বসাবো। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী যে নাউন আছে নাউনটি বসাবো, তারপর একটি রিলেটিভ প্রোনাউন বসাবো হু। এরপর আমরা অক্সিলারি দিব আমার পূর্বের নাউন অনুসারে। পূর্বের নাউন যদি সিঙ্গুলার হয় অক্সিলারি ভার্বটাও আমরা সেই হিসাবে ব্যবহার করব। তার মানে এখানে লিখে আছে দা বয়, তারপর দিয়েছি হো, তারপরে দিয়েছি ইজ। কেন ইজ দিয়েছি? ওই যে দা বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্ববর্তী নাউন অনুসারে আমাকে রিলেটিভ প্রোনাউন পড়ে একটি ভার্ব বসাতে হবে। এই যে আমি এখানে ভার্বটি বসালাম ইজ, তারপরে ওই যে একটা এক্সিকিউটিভ ছিল ফোর, এই ফোরটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে বাকি অংশ যা যা আছে আমরা তা কোনো পরিবর্তন ছাড়া বসিয়ে দিলে আমার বাক্যটি কমপ্লেক্সে রূপান্তর হলো। শুধুমাত্র এটুকু পরিবর্তন হয়েছে। কি হয়েছে? আপনি এর জায়গার মধ্যে দা দিয়েছেন, তারপরে যেটা এক্সিকিউটিভ ছিল সেখানে নাউন হয়েছে, তারপর আপনি মাঝখানে একটা ও দিয়েছেন, রিলেটিভ প্রোনাউন দিয়েছেন, আর এই যে এখানে যে নাউন আছে দা বয়, এটার উপর ভিত্তি করে একটি ভার্ব বসালাম। তারপরে আমি কি বসিয়েছি? ফর দিয়ে বেশি বসিয়েছি। তার মানে দা বয়, ওই বালকটি বা বালকটি, হু ইজ ফর মানে যিনি মানে বালক ছেলেটি, ক্যান নট কন্টিনিউ স্টাডি রেগুলারলি। ঠিক আছে, বাক্যটা এখন কি হয়ে গেল? আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করলাম। এরপর আমরা পরবর্তীতে ঠিক একই বাক্যটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। আপনি চাইলে সেটাকে সহজ ভাষায় এই একটা নিয়ম যদি মনে রাখতে পারেন, আপনি কি করতে পারবেন? সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, আপনি ওলট পালট করে আপনি কি করতে পারবেন? আপনি চাইলে করতে পারবেন যদি আপনি স্ট্রাকচারটা ধরে রাখতে পারেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখবো কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করেছে। একই রকম, এই যে দা প্লাস নাউন, তারপরে অক্সিলারি, তারপরে হচ্ছে এক্সিকিউটিভ, তারপরে হচ্ছে এনসো। ঠিক আছে, এনসো আছে। তা আমরা এখানে কি করেছি? প্রথমত দা বয় আছে, দা বয় বসালাম, তারপর ইজ ফর, অর্থাৎ এখানে যেটা হু ছিল
এই হুটা বাদ যাবে, এটা বাদ গিয়ে আপনাকে অ্যান্সো ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, দা বয় ইজ ফোর and so he could বা cannot continue his study regularly। আমরা চাইলে এইভাবে করে সহজেই একেবারে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা আমরা রূপান্তর করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এই নিয়মগুলো করার পাশাপাশি আপনি আপনার বই থেকে, আপনার যে গ্রামার বই আছে ওই গ্রামার বই থেকে আপনি কি করবেন, এরকম বা এই টাইপের যে বাক্যগুলো আছে সেগুলো আপনি নিজ নিজ দায়িত্বে আপনি কি করবেন, প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন। আপনি যদি প্র্যাকটিস করেন, আশা করছি আপনি খুব শীঘ্রই একেবারে যে কোনো মুহূর্তে আপনি কি করতে পারবেন, এগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে এরপরে আমরা পরবর্তী 10 নাম্বার যে নিয়ম আছে সেই নিয়মটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, 10 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি সেই মোয়ে আরেকটি সুন্দর আমরা বাক্য দেখতে পাচ্ছি। এই বাক্যটি পরীক্ষায় অনেকবার কমন আসতে দেখেছি, তা আপনারাও একটু কি করবেন যে সেমলি, ঠিক আছে, বা আগের যে বাক্য ছিল এই বাক্যটার সাথে এটা পুরোপুরি বা কাছাকাছি আছে, তবে একটু ভিন্ন। যেমন এখানে দেখুন তো, প্রথম বাক্যের মধ্যে আমাদের এখানে এন ছিল সিম্পল বাক্যের মধ্যে, কিন্তু এখানে আছে দা, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, তারপরে নাউন প্লুরাল ফর্ম, তারপরে আছে অবজেক্ট, এটা আছে। যেমন এখানে কি আছে, দা লেজি স্টুডেন্টস, দা আছে, তারপর লেজি এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ, তারপরে স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, বাকি অংশ যা যা আছে তা থাকলো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই বাক্যটাকে যদি আপনি কি করতে চান, যে কমপ্লেক্সে রূপান্তর করতে চান, আপনি প্রথমত দা বসাবেন, এই যে যা আছে দা বয়, তারপর এখানে হু ইজ, এখানে ফোর হবে না, সরি, এটা হবে যে আপনার লেজি, ঠিক আছে, লেজি হবে, এটা আগেরটার সাথে ম্যাচিং হয়ে গেছে, কিন্তু নিয়মগুলো একরকম। তো আমি আশা করব আপনারা উপরে যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার অনুসারে বাক্যটি আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর আমরা তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে এখানে আরেকটা 11 নম্বর নিয়ম যোগ করেছি, তাইলে আমরা পরবর্তী 11 নম্বর নিয়মও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 11 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে 11 নম্বর হয়তো এইখানে আমি 3টা নিয়ম যোগ করেছি ক্লাসে। তাহলে এখন প্রথমে দেখতে পাচ্ছি আমরা সিম্পল সেন্টেন্সে যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত কখনো কোন একটা সিম্পল সেন্টেন্সকে আপনি কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করবেন সেই বিষয়টা 11 নম্বর নিয়মে আমরা দেখছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দা মেন, এটা হচ্ছে আমার সাবজেক্ট, তারপর লেখা আছে টিচিং ইন দা ক্লাস ইজ মাই আঙ্কেল, ঠিক আছে। এখন আমি এই বাক্যটাকে, অর্থাৎ দা মেন টিচিং, যে মানুষটি কি করছেন, টিচ দিচ্ছেন, ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে যিনি পড়াচ্ছেন সে আমার ভাই, ঠিক আছে, যিনি পড়াচ্ছেন তিনি, তো সেক্ষেত্রে যিনি ইংরেজি হচ্ছে ও। তা আমরা কি করতে পারি, এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, প্রথমত সাবজেক্ট যা আছে সাবজেক্টে বসিয়ে দেব, তারপর আমরা কি রিলেটিভ প্রোনাউন হু দিব। কেন হু দিব, এই হু এর আগে যেটি নাউন আছে বা দা মেন, এটি হচ্ছে ব্যক্তি, এই ব্যক্তি থাকলে আমরা হু ইউজ করি, তারপর এরপরে টি টু বি ভার্ব দিব, সেটা হচ্ছে আগেরটার অনুসারে, অর্থাৎ আগের ভার্ব অনুসারে। তাহলে কি হচ্ছে, দা মেন হু ইজ টিচিং ইন দ্য ক্লাস ইজ মাই আঙ্কেল। এভাবে করে আপনি চাইলে সহজে কি করতে পারবেন, সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করতে পারবেন। ঠিক একই বাক্যটাকে আমরা যদি কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, তাহলে কি করবেন, আমি বলেছি মাঝখানে একটা এন্ড দিয়েছি, পূর্বে বলেছি আগে গঠিত বাক্য, পরে বলেছি পরে গঠিত বাক্য। আচ্ছা, আগে আপনি কোন বাক্যটা গঠিত করেছেন বা কোন বাক্য ছিল, যেমন আমার প্রথম যে বাক্য ছিল এখানে হচ্ছে দা মেন টিচিং। এখন আমি যদি এইভাবে করতে চাই, বাক্যটাকে আগে গঠিত হয়েছে কোনটা, মানে যেটা আগে ছিল ইজ মাই আঙ্কেল, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এই যে দা মেন এখান থেকে ইজ মাই আঙ্কেল, তার মানে এখানে কি হচ্ছে, দা মেন ইজ মাই আঙ্কেল, আগে গঠিত বাক্য, না আগে যে বাক্যটা গঠিত ছিল সেই বাক্যটি, আর পরবর্তী আপনি যে বাক্যটা গঠন করেছেন সেটা পড়ে যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে লেখা আছে দা মেন ইজ মাই আঙ্কেল, এই মানুষটি আমার আঙ্কেল, এন্ড হি ইজ টিচিং ইন দ্য ক্লাস, তিনি ক্লাসে কি করছেন, টিচিং দিচ্ছেন বা পড়াশোনা করাচ্ছেন।
তাহলে আমরা হয়তো 11 নম্বর নিয়মটি বুঝতে পেরেছি। তা আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আমরা আশা করি এই ক্লাসে পরবর্তী আর কোনো নিয়ম যোগ করিনি, 3টি নিয়ম যোগ করেছি। আমি আশা করব আপনারা যদি নিয়মগুলো আপনার নোট খাতায় সুন্দর করে আপনি যদি ধারাবাহিক লিখতে পারেন, আশা করব আপনি একেবারে সহজেই বুঝতে পারবেন। তো আজকে এই বলে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।